বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে খুব ভালো আছি। আমার যেন স্বামীর সংসারটা কোনো মতেই ভালো লাগে না। বিয়ের পরে আমার যে একটা চাহিদা, আমি একটা হ্যান্ডসাম যুবতী বউ। তোমরা তো স্ক্রিনে আমাকে দেখতেই পারছো। স্বামী যদি আমার চাহিদাটা পূরণই না করতে পারে, তাহলে কিসের সংসার? সব সময় এই চাহিদাটা পূরণ করতে পারে না। আমি একটা যুবতী হ্যান্ডসাম বউ, কারণ আমার শারীরিক চাহিদাটা পূরণ না করতে পারলে আমার তো সবসময় সংসারে ঘ্যাঘা লেগেই থাকবে। তাই বন্ধুরা, আমার 3টা বছর বিয়ে হয়ে গেল, আমি একটা হ্যান্ডসাম যুবতী বউ। আমার স্বামী কখনোই আমাকে ভালোভাবে সুখ দিতে পারি নাই, কারণ দুনিয়ার ওপরে যেন খাওয়া দাওয়া এটাওটা যেন মেন কিছু না আমার কাছে। সব সময় আমার একটা শারীরিক চাহিদা আছে। এইভাবেই আমি স্বামীর সঙ্গে মাঝে মাঝেই আমার স্বামী কোনো কিছুই পারতো না আমার সঙ্গে। তাই আমি অবশেষে স্বামীর সঙ্গে আমার কি হলো বন্ধুরা? বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, তাহলে চলে যাই আমার মূল গল্পতে। ও বন্ধুরা, আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে অবশ্যই আমি করব, কারণ এই গল্পটাই অনেক রোমান্টিক হতে চলেছে। অনেক সুন্দর একটি গল্প। এই গল্পটি তোমরা যদি একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শোনো, তাহলে সব কিছুই বুঝতে পারবে। আর যদি টেনে শোনো, তাহলে কোনো কিছু কিন্তু বুঝতে পারবে না, কারণ এটা হচ্ছে আমার স্বামীর সংসারের জীবনের আমার সঙ্গে যে ঘটে যাওয়া গল্পটি। আজকে সত্য গল্পটি তোমাদের মাঝে আমি তুলে ধরবো, কারণ আমি একটা হ্যান্ডসাম যুবতী বউ। স্বামী আমার সঙ্গে শারীরিক চাহিদাটা পূরণ করতে পারতো না। এভাবেই আমি স্বামীর সংসারে বন্ধুরা থেকে গেলাম মাত্র 3টা বছর। তারপরে কি হলো বন্ধুরা? অবশ্যই গল্পটি মন দিয়ে শুনবে। তোমাদের কাছে আমি বারবার কিন্তু রিকোয়েস্ট করছি, একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শুনবে। যাক বন্ধুরা, আমি সামনে কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল গল্পতে। আমার যখন 18 বছর পার হয়ে চলে গেল, তখন বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিল। তখনও যেন আমি খুব হ্যান্ডসাম একটা মেয়ে। আমার শরীরটা যেন অন্যরকম, অন্য অন্য মেয়েদের চেয়ে অনেক একটু স্বাস্থ্য ভালো, কারণ আমি একটা হ্যান্ডসাম যুবতী একটা মেয়ে। আর আমার বাড়িতে তেমন বাবা মা তেমন কাজকর্ম করে খেতে পারতো না, খুবই গরিব ছিলাম আমরা। কিন্তু এই ছেলেটি আমার সঙ্গে হঠাৎ করে এভাবে বাড়ির আশপাশ দিয়ে যাওয়া আসা করতে করতে কীভাবে যে ছেলেটির সঙ্গে আমার প্রেম প্রীতি হয়ে গেল বন্ধুরা, এভাবেই ছেলেটির সঙ্গে আমার বিয়ে হলো। বিয়ের পরে যেন সুখের সংসারটা খুব সুন্দরভাবেই যেতেছিল। প্রথম বাসর রাতেই ছেলেটি আমাকে তেমন জ্বালাতন করতে পারতো না, তবুও আমি মনে করতাম নতুন অবস্থায় এভাবে আর কটা দিন থাকবে, হয়তো সে একটু শারীরিক দিয়ে গিয়ে অসুস্থ হতে পারে। যেন আমি একটু মোটা সোটা মানুষ, তো তাই আমাকে তেমন সুখটা দিতে পারতো না। তাই স্বামীর সঙ্গে এভাবেই আমার ঘ্যাও ঘাও যেন মাঝে মাঝে লেগেই থাকতো। স্বামী আমাকে বলতো, বউ দেখো আমি কি করব, কারণ আমি তোমার স্বামী, আমি এত বড় একটা হ্যান্ডসাম পুরুষ, তাও তোমাকে আমি সুখ দিতে পারি না। আমার ওইটা অন্য অন্য পুরুষের চেয়ে একেবারে একটু কেমন জানো। আমি কি যে আল্লাহ আমাকে বানাইছে, আমি কি করবো এখন? বিয়ে থাও হয়ে গেছে, আজ 1টা বছর হয়ে গেল, তারপরও তুমি খালি আমাকে বলো আমি তোমাকে সুখ দিতে পারি না। আর কি দিয়ে সুখ দেব, কারণ ওটা তো সব কিছুই আল্লাহর সৃষ্টি। আমি কি করব বলো তো? তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি ডাক্তার দেখাতে পারো না? ডাক্তার দেখালেই তো হয়ে যায়, ডাক্তার দেখালে আর এই সমস্যাটা সব কিছু সমাধান হয়ে যায়, এটা তো আর থাকে না। আর আমার চাহিদাটাও পূরণ হয়, কারণ আমি একটা স্বাস্থ্যবান মেয়ে, তোমার ঘরে বউ হয়ে এসেছি। ওই ছোট ওটা দিয়ে আমার কিছুই হয় না, আমার চাহিদাটা পূরণ হয় না। তাই বলে কি তুমি অতি তাড়াতাড়ি ডাক্তারটা দেখাও, কারণ আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমার সোনা পাখি, আমার জান পাখি, প্লিজ। আমার স্বামীকে আমি এভাবে বন্ধুরা বোঝাতে থাকলাম। তারপরও এভাবে আমার স্বামী মাঝে মাঝে আমার কথা শুনে বড় বড় কিছু ডাক্তারকে দেখালো। তারপরে বন্ধুরা হঠাৎ এভাবেই কয়েকটা বছর চলে গেল, আমাদের 1.5-2 বছর বিয়ে হয়ে গেল। কিন্তু আমাকে মাঝে সাঝে সে সপ্তাহে 2 দিন 1 দিন এভাবে শারীরিক যেন চাহিদাটা পূরণ করতে পারতো না। আমার ভালোই লাগতো না, রাতে যেন আমার শুতেই কেমন লাগতো। আমি মাঝে সাঝেই বলতাম, দেখো ডাক্তার কি তুমি দেখাইছো? তখন বলতো, হ্যাঁ আমি কাজে গিয়ে
ডাক্তার তো দেখায়, ডাক্তার বলে এটার জন্য আর কি করব, এটার কোনো ওষুধ নেই। এখন যার যার যেরকম শরীরের এটা সে সেইভাবেই আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে, তাই এটা কিছু করার নাই। তুমি একটু দেখো, হার্বালের ওষুধ টষুধ খেয়ে দেখতে পারো, পরীক্ষা করতে পারো। তখন আমি ডাক্তারের কথা শুনে হার্বালের ওষুধ তোমাকে না জানিয়ে খেয়েছি, তারপরও যেন আমার কোনো কিছুই ভালো হয় না, এভাবেই তো রয়ে গেছে। আর তুমি তো মাঝে মাঝে আমার সঙ্গে তা ঘ্যাও 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 করো, কেন এমন করো? তুমি কি আমার সঙ্গে আর থাকতে চাও না? তখন আমি বললাম, না স্বামী, তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, সব দিক দিয়েই তুমি আমাকে খাওয়া পড়া কোনো দিক দিয়েই অশান্তিতে রাখোনি। তোমাকে আমি যে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর একটা পক্ষ থেকেই আসে। এই জন্যই তোমাকে বারবার আমি বলি, তুমি আমাকে শারীরিক সুখ দিতে পারো না, একটু নাই থাকতে তুমি ওভাবেই আমার সঙ্গে যেন নেমে চলে যাও, কারণ আমার যে চাহিদাটা অনেক সময় দরকার সেটা তুমি পূরণ করতে পারো না। তাই বলে কি, তুমি এভাবে এটা না করে একটু বড় বড় ডাক্তার দিয়ে দেখাও, টাকা পয়সা খরচ হোক, সমস্যা নেই, কিন্তু আমি যদি তোমার সংসারে না থাকি, তুমি যদি আমার চাহিদাটা পূরণ না করতে পারো, তাহলে কিন্তু আমি আর একটা বছর দেখব, তারপরে আমি কিন্তু কেটে পড়বো। কারণ এই সেরকম সমস্যা হলে তো আমাদের বাচ্চা কাচ্চাও কোনো দিন হবে না। এই কথা বলতেই বন্ধুরা স্বামীটা আমার হো হো করে কেঁদে ফেললো। তারপরে বন্ধুরা আমি তখন আমার স্বামীকে বললাম, প্লিজ দেখো, এই কথাতে কিছু মনে করো না, কারণ আমি তোমাকে ভালোর জন্যই বলছি, কারণ আমি একটা হ্যান্ডসাম যুবতী বউ, দেখো আমার নাই কি, সব কিছুই একেবারে পুরোর, কারণ তুমি, তোমার শরীরটাও অনেক ভালো, কিন্তু আল্লাহ পাক তোমাকে এভাবে যে সৃষ্টি করলো, আমি কি জানতাম তোমার এই সমস্যা আছে? তাহলে তো আমি তোমার সঙ্গে প্রেমও করতাম না, বিয়েও করতাম না, আর আমার যে চাহিদাটা সেটা তুমি পূরণ করতে পারো না। তাই বলে কি তুমি কিছু মনে করো না, যেহেতু যারা বিধবা হয়ে পড়ে আছে, একটা দুইটার মা, দেখা যাচ্ছে অনেক সময় স্বামী মারা গেছে, এভাবে পড়ে আছে, তুমি তাদের সঙ্গে সংসার করো গা, কারণ তাদেরও বাচ্চা কাচ্চার দরকার নেই, শুধু সংসারটা দরকার। আর আমি ইয়াং যুবতী বউ, মাত্র 1.5 বছর বিয়ে হয়েছে, আবার এখনো দেখো সব কিছুই ফ্রেশ আছে, তুমি তো আমাকে কিছুই করতে পারো না। তাই বলে কি আমি আর একটা বছর তোমাকে দেখবো, তুমি এদিকে ডাক্তার গিয়ে চিকিৎসা করিয়ে নাও, যদি ভালো হয় তাহলে তোমার সংসারে থাকবো, আর না হলে আমি কিন্তু, আমার চাহিদাটা অনেক, আমি একটা মেয়ে মানুষ, কারণ আমি তোমার এই স্ত্রী, সব কিছু তোমাকে খুলে বলতে বাধ্য হলাম, কারণ আমার চাহিদাটা বেশি, আমার যতটুকু চাহিদা তুমি ততটুকু আমার পূরণ করতে পারো না। তাই বলে কি তুমি আমাকে একটু মাঝে সাঝে অন্যরকমভাবে এইভাবে কথাটা মাইন্ড করো না, কারণ তুমি যদি আমার জায়গায় হতে তাহলে বুঝতে, কারণ আমার যে চাহিদাটা সেটা তুমি কিভাবে মেটাবে বলো? আমার মনে হয় তুমি আর কোনো ডাক্তার দেখায় এই কাজ হবে না। তাই বলে কি আস্তে আস্তে আমার ওপর থেকে তুমি আর মনটা উঠিয়ে নাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও। এভাবে বলতে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে যেন হাও মাও করে কেঁদে উঠলো, আর বলল, প্রাণের বউ, তুমি প্লিজ এভাবে আমাকে ছেড়ে যেও না, মানুষের ওইটাই কি মেন? তখন আমি বললাম, হ্যাঁ, আমি একটা ইয়াং যুবতী মেয়ে, কারণ আমার এখন বর্তমান এইটাই মেন, কারণ খাওয়া দাওয়া তো যেখানে সেখানে করলেই পেটটা ভরে যায়, কিন্তু তুমি তো আমার মনটাই ভরতে পারো না। তাই কি করব, এই সিদ্ধান্তটাই আমার চূড়ান্ত, আমি তোমার কাছে সর্বোচ্চ 6 মাস 1 বছর থাকতে পারি, যত কষ্টই হোক আমি থেকে যাব, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, কিন্তু আমার কিছু করার নেই। তাই বন্ধুরা এভাবেই আরও 5-6 মাস আমি তাকে সব কিছু একেবারে দিতে লাগলাম, আর তাকে মাঝে মাঝেই আমি ডাক্তারের কাছে যেতে বলতাম, সে যেত, কিন্তু তারপরেও যেন তার সমাধানটা হতো না। তারপরে বন্ধুরা এইভাবেই আর কয়টা বছর থাকা যায়, কারণ আমার রুচিটা একটু বেশি, শারীরিক চাহিদাটা একটু বেশি, তাই আমি এভাবেই আর কয়টা দিন সংসার করতে লাগলাম, যেন স্বামী মাঝে মাঝেই রাতে এসে আমাকে এভাবেই জ্বালাতন করতো, কিন্তু আমার জ্বালাটা মিটত না, কারণ আমার যে চাহিদাটা সেটা সে পূরণ করতে পারতো না। তাই স্বামী স্ত্রীর মধ্যে যদি এই মেন সুখটাই যদি না থাকে, তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া এটা ওটা তো যে কোনো বাড়ি গেলেই 2-4 মুঠ খাওয়া যায়, কিন্তু এইটা কে পূরণ করবে আমার? তাই এভাবেই ঘর সংসার হঠাৎ করতে করতে আমি একদিন গভীর রাতে এভাবেই স্বামীকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেলাম, অনেক দূরে চলে গেলাম, বড় এক শহরে গিয়ে এভাবে সকাল হলো।
আমার স্বামীটাকে না বলে আসাতেই আমার মনটা অনেক খারাপ হয়ে থাকলো। স্বামীর ফোন নাম্বার যেন আমার সেট থেকে সব কিছু আগের থেকেই ডিলিট করে দিয়েছি, কারণ এভাবে যদি স্বামী হঠাৎ আমাকে খুঁজে না পেয়ে ফোন টোন করে, এই জন্য সিমগুলোও যেন খুলে ফেলে দিয়ে নতুন সিম টিম ভরে আবার ব্যবহার করতে শুরু করলাম। এভাবে নতুন শহরে এসে আমি এক বাসা বাড়িতে কাজ শুরু করলাম। আমাকে দেখে এক বাসার মালিক বলল, ঠিক আছে, আজকের থেকে তুমি যেহেতু গ্রাম থেকে এসেছো আর আমার তো স্ত্রী বেছে নেই, আমি তো একটা হ্যান্ডসাম যুবতী পুরুষ, তোমার চাচিটা যেহেতু অনেক আগে মারা গিয়েছে আর আমার এখন বয়স 55, একটা কাজের বুয়া রেখে দিয়েছি, এভাবেই আমাকে দেখাশোনা করে 2টা মেয়ে ছিল, বিয়ে থাওয়া দিয়েছি। বাড়িটা যখন ফাঁকাই পড়ে থাকে তুমি আমার বাড়িতে এসেই সবসময় এবেলায় কাজ করো। তখন আমি বললাম, চাচা আমার তো থাকার জায়গা নেই, এখন থাকবো কোথায়? বাসা ভাড়া নিতে গেলেও তো অগ্রিম টাকা লাগবে, আমার কাছে তো টাকা নেই। আমি হঠাৎ গ্রাম থেকে এভাবে চলে এসেছি কারণ টাকা পয়সা নেই, কোথায় যে যাব, কি করব? তখন চাচা বলল, ও ঠিক আছে, তাহলে তো আর ভালো হলো। শোনো মেয়ে, তুমি আমার বুয়া যে রুমে থাকে তার পাশের রুমে একটা খালি আছে, যেহেতু দুইজনেই এভাবে পাশাপাশি থাকলে তোমরা দুইজন মিলে এখানে রান্নাবান্নার কাজ করলে, আমাদের বাড়িটা দেখাশোনা করলে, তুমি তেমন বেশি রান্নাবান্নার কাজ করবে না, যেহেতু আমার রান্নাবান্নার কাজের লোক যেহেতু বুয়া ঠিক করে আছে, তুমি এদিকে আমার জামা কাপড় এগুলো বাড়ির এই ময়লা আলবার পত্র ঝাড়ে জুড়ে দিলে ঘর বাড়ি, এভাবেই দিনটা তোমার চলে যাবে। আর তোমার বেতনটা দেখি তুমি একটা মাস থাকো, তারপরে কি করা যায়। আর এখন তো ঘর ভাড়াটারও দেওয়া লাগছে না, যেহেতু তুমি আমার বাসাতেই আছো। ঠিক আছে, থাকো, তোমার একটা ব্যবস্থা করব। এভাবেই বন্ধুরা আমি নতুন শহরে এসে এক চাচার বাড়িতে, সে তার স্ত্রী মারা গেছে আজ 5-6 বছর হলো, কিন্তু লোকটি খুবই হ্যান্ডসাম, একেবারে এখনো ইয়াং, মাত্র 50-55 বছর বয়স। এভাবেই আমাকে ভালোবেসে তার বাড়িতে আশ্রয় দিল। তারপরে বন্ধুরা আমি যেন তার বাড়িতে আশ্রয় পেয়ে অনেক খুশি থাকলাম। চাচা এভাবেই প্রতিনিয়ত আমার কি লাগতো যেন মাঝে সাঝেই এভাবে 2-1 মাস থাকার পরে আমাকে মাঝে মাঝে এটা ওটা যেন কিনে এনে দিত, আমার খুব ভালো লাগতো। কিন্তু চাচার মনে যে এটা আছে, আমাকে যেহেতু মেয়ে বলে ডাকতো, আমি বুঝতে পারি নাই। বন্ধুরা গল্পটা কিন্তু মন দিয়ে অবশ্যই শুনবে, কারণ আমি একটা হ্যান্ডসাম যুবতী বউ, কারণ এটার কারণেই আমি চলে আসছি, কারণ আমার শারীরিক চাহিদাটা পূরণ না করাতেই আমি স্বামীর বাড়ি থেকে পালিয়ে আসছি। কিন্তু চাচার মনে যে এটা ছিল আমার উপরে, এত ক্ষোভ ছিল, আমি বুঝতে পারি নাই। এভাবেই চাচার বাড়িতে থাকতে থাকতে আমি একদিন রুমের মধ্যে গিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি, আর এদিকে কাজের বুয়া একটু শহরে গিয়েছে, কারণ চাচা তাকে শহরে পাঠিয়ে দিয়েছে। আর বাড়িতে কেউ নেই, কারণ 2টা মেয়ে ছিল, সে বিয়ে থাওয়া দিয়ে এখন বাড়িতে বসে একা একাই থাকে। আর আমি এই সুযোগে চাচা যখন বাথরুমে গোসল করতে গেছে, আমি তখন দুপুরবেলা তার রুমের মধ্যে প্রবেশ করলাম এবং ঝাড়ু দিতে লাগলাম। দিতেই দেখি খাটের উপরে অনেক নোংরা পড়ে আছে। তখন আমি বুঝতে পারলাম, কারণ আমি একটা বিবাহযোগ্য মেয়ে, আর আমার তো বিয়ে হয়েছিল, সব কিছু তো আমি বুঝতেই পারি যে এটা কি পড়ে আছে। বন্ধুরা বুঝতেই তো পারছো, কারণ তার এখন 50-55 বছর বয়স, তারও তো সব কিছু লাগবে, তাই সে বিয়ে না করে, টাকা পয়সা আছে, বিয়ে করে না কেন, কিন্তু এ হাতের কাজটা করে এইভাবেই বিছানায় খেতা যেন একেবারে নোংরা করে রাখেছে। আমি যে কী করে খাসি আর কী করে বলি, হঠাৎ এভাবেই আমি বিছানটা করে কেন ওই পাশটা আর ছাড়তে পারলাম না, কারণ আমার কেমন যেন লাগছে। এভাবেই আমি তার বিছানটা গোছাতে হঠাৎ চাচা আসলো আমার রুমের মধ্যে, এসে বলছে, ও তুমি এসেছো, ঠিক আছে, ঝাড়ু দাও, যাই হোক বিছানা খেতায় তেমন হাত দিও না, অনেক নোংরা টোংরা পরে থাকতে পারে, কারণ আমি হঠাৎ থাকি তো, দেখা যাচ্ছে এদিকে এসে ইঁদুর চুষা পায়খানা করতে পারে, পরে থাকতে পারে। যাই হোক বিছানার উপরে তেমন কিছু করার দরকার নেই, তুমি তোমার কাজটা করে এই খাটের নিচ ঝাড় দিয়ে তুমি চলে যাও। তখন আমি চাচাকে বললাম, চাচা আমার কাছে মিথ্যা বলার দরকার নেই, যেহেতু চাচি বেছে নেই, আপনার বিছানার উপরে এগুলো কি সাদা সাদা? তখন চাচা বলল, শোনো, যেহেতু তোমার চাচি বেছে নেই, আমি একা একা কি করব? তোমার কি বিয়ে হয়েছিল এর আগে? তখন আমি বললাম, হ্যাঁ হয়েছিল। আমি সব কিছুই জানো চাচাকে খাটের উপরে বসে, চাচা বললো একটু বসে আমাকে বলো, যেহেতু আমি গোসল করে আসলাম, আমি এদিকে কাপড় চোপড় পরি আর তুমি খাটের উপরে বসে
কী কী কারণে তুমি গ্রাম থেকে এসেছো সেইগুলো আমাকে অবশ্যই খুলে বলো, কারণ তোমার খুলে বললে আমি যদি সেই উপকারটা করতে পারি। তাই আমি বন্ধুরা চাচাকে বসে খাটের উপরে এদিকে কাজের বুয়া শহরে গেছে, আমি তাকে সব কিছু বলতে লাগলাম। বললাম এই ঘটনা, আমার স্বামীটা আমাকে শারীরিক চাহিদাটা পূরণ করতে পারতো না, বিয়ে হয়েছিল কিন্তু এই 1.5-2 বছরে স্বামীটা চাহিদা পূরণ করতে পারতো না বিদায় আমি বাড়ি ছেড়ে টুক করে পালিয়ে চলে এসেছি। এসেই আপনার এখানে পড়েছি। এসে তো দেখছি আপনি এদিকে রুমের মধ্যে যে অবস্থা করছেন, তাই আমি সব কিছু বুঝতে পারি। আমি একটা বিবাহিত মেয়ে তো, তাই সব কিছু বুঝে ফেলেছি। যাই হোক, আমি যখন এই বাড়িতে এসেছি আপনারা কোনো টেনশন করার দরকার নেই কাকা। আমি এসেছি আপনার সব কিছু, আমি এইভাবে মানুষের এই জিনিসটা, একটা মেয়ে মানুষের ধন সম্পদ আপনি কীভাবে নষ্ট করতে পারেন, তাই বলে কি এভাবে নষ্ট না করে আপনার জীবনটাও শেষ না করে আমাকে মাঝে সাঝে, যেহেতু আপনার বাসায় আজ 3-4 মাস আসা হয়ে গেল, আমাকে বলবেন, কিন্তু এভাবে নষ্ট করেন না। পরে সম্পদ তো এটা আমাদের সম্পদ, এভাবে নষ্ট করলে হয়? তারপরে বন্ধুরা চাচা তখন আমাকে বলল, ও হ্যাঁ বুঝতে পেরেছি, এই জন্যই বলি তোমাকে একটু দেখতে অন্যরকম লাগে, কিন্তু তোমার ভিতরে যে এত ক্ষোভ রয়েছে আমি বুঝতে পারি নাই। যাই হোক, তুমি মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষের মতো মুখ খুলে যখন সব কিছু আমাকে ক্লিয়ার বলেই ফেললে, ঠিক আছে, তোমার চাচিটাও এদিকে আজ 5-6 বছর মারা গিয়েছে, আমিও এদিকে যেন আমার ভালো লাগে না, বিয়ে থাওয়া করতে ভালো লাগে না, কিন্তু আমি মাঝে সাঝে আমার টাকা পয়সার তো অভাব নেই, তুমি দেখছোই, যেহেতু আমার দোতলা বাড়ি, এদিকে গার্ড আছে, এদিকে গাড়ি আছে, সব কিছু সবই ঠিক আছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমি মাঝে সাঝে তোমার অন্য চাষি এভাবে বিয়ে থাওয়া না করে আমি মাঝে সাঝে টাকা পয়সা দিয়ে মাঝে মাঝেই 2-1টা করে, সপ্তাহে একটা বা 15 দিন পর একটা করে এভাবে নতুন নতুন মেয়ে বাড়িতে নিয়ে আসি, কারণ এগুলো বুয়াও জানে, সব কিছুই জানে, ওরাই ঠিক করে এনে দেয়। আমি তাদেরকে যেন মন প্রাণ ভরে একেবারে সুখ বিলিয়ে দিই এবং টাকাও অনেক দিই। তারা ডাকলেই, ফোন করে ডাকলেই চলে আসে। তখন আমি বললাম, ও চাচা তাই নাকি, ঠিক আছে, সেই টাকাগুলো নয় আমাকেই দিলেন, আমি আপনার যদি চাহিদাটা সবসময় পূরণ করতে পারি এভাবে তো আর টাকা লাগবে না। তখন চাচা বলল, হ্যাঁ আমি এই রকম মেয়ে আমার শহরে এই পর্যন্ত এত হ্যান্ডসাম মেয়ে দেখি নাই। তুমি যেদিনকে আমার বাড়িতে প্রথম দিন কাজের জন্য এসেছিলে সেদিনকেই তোমার প্রতি আমার একটু কেমন লোভ হয়েছিল, কিন্তু আমি যেহেতু তুমি আমাকে চাচা বলে ডাকছো তাই আমি তোমাকে বলতে পারি নাই যে বলবো, একদিন না একদিন বলবো। তার আগেই তুমি যে আমার সব কিছু দেখে ফেলছো, এভাবে তুমি ছেলে মানুষের মতো মুখ খুলে বলে ফেললে, তাই মনে করি তোমার চাহিদাটা একটু বেশি আছে। আর তুমি যে কারণে গ্রামে থেকে স্বামীর কাছ থেকে চলে এসেছো, তোমার চাহিদাটা আমি পূরণ করতে পারবো, কারণ আমি 50-55 বছর বয়স হলো, আমার এদিক দিয়ে সব ঠিক আছে। তাই মাঝে মাঝেই আমি মেয়ে মানুষ আমার বাড়িতে নিয়ে এসি, এরকম আদর যত্ন করে টাকা পয়সা দিয়ে তাদের খুশি রাখি। ঠিক আছে, তুমি যখন আজকের থেকে বলছো, আমি অবশ্যই আর মেয়ে মানুষ এগুলো নিয়ে আসবো না, তোমাকেই সব কিছু এভাবে বাড়িয়ে দেবো, বেতন এটা ওটা আর জামা কাপড় যা কিছু লাগবে। এখন থেকে বোয়া যেন কোনোভাবেই না জানে যে আমি তোমার সঙ্গে এভাবে শারীরিকভাবে জড়িয়ে গিয়েছি, কোনোভাবেই যেন না জানে। তুমি তোমার যেমনভাবে এভাবে থাকো ঠিক এইভাবেই সবসময় থাকবে, সেপে থাকবে। বোয়াটা যেন কোনোভাবেই বুঝতে না পারে, কারণ বোয়া একটা মেয়ে যখন আমার কাছে নিয়ে আসে তখন সে কিছু টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। আর তুমি যদি এইভাবে আমাকে শারীরিকভাবে সুখটা দিতে পারো, চাহিদাটা পূরণ করতে পারো, তাহলে বুয়া তো টাকা পয়সা পাচ্ছে না। এই জন্য বুয়া কিছু বোঝার আগেই তুমি সবসময় আমার সঙ্গে রাগারাগি করে বুয়ার সঙ্গে সবসময় কথা বলবে, কারণ বুয়াটা তো বুঝতে না পারে যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়েছে বা কোনো কিছু হচ্ছে। তখন আমি বললাম, ঠিক আছে চাচা, আপনার অনেক বুদ্ধি আছে, বুয়া যখন আসবে আপনার সঙ্গে আমি অনেক একটু ধমকায় কথা বলবো, না হলে তো আমি যদি নর্মালে আপনার সঙ্গে কথা বলি আপনি কিন্তু ওইগুলো বুয়াও বুঝে ফেলবে। তাই আমি অনেক সময় অনেক কিছু রেগে বললে মনে করবেন যে এটা আপনার শিখানো কথা, তাই কোনো কিছু কিন্তু মনে করবেন না। তখন চাচা বলল, ঠিক আছে, তোমারও তো অনেক বুদ্ধি, যেহেতু তোমার চাহিদাটা আমি পূরণ করব, তুমি যখন যেটা আমার কাছে চাইবা তখনই আমি সেটা তোমাকে দিতে বাধ্য হব। এভাবেই তোমার সঙ্গে আমি আর কখনো কোনো মেয়ে মানুষ ডাকবো না।
সব কিছু তোমাকে দেবো, এর বাড়ির দরকার হয় অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেবো। তোমার মতো মেয়ে আমি এই শহরে এখনো একটাও খুঁজে পাইনি। তুমি এত হ্যান্ডসাম, এখনই যদি এত ভালো লাগে তাহলে সাজতে গুজলে তোমাকে কত যে সুন্দর লাগে। আমি জানো মনে হচ্ছে এখনই লেগে পড়ি আমার কাজে। তখন আমি বললাম, না না, একটু ধৈর্য ধরেন, রাতটা হোক তারপরে দেখবো না। তারপরে বন্ধুরা এই কথা বলেই আমি চাচার রুম সব কিছু ঝেড়ে ঝুড়ে নিচে চলে আসলাম। হঠাৎ এভাবে বিকাল হয়ে গেল। বুয়া শহরে বাজার সদাই করতে গিয়েছিল, তারপরে অনেক ব্যাগ ভরে বড় বড় মাছ কাঁচা তরকারিগুলো নিয়ে আসছে। আমি বুয়ার সঙ্গে এভাবেই কাজে লেগে পড়লাম। আর দোতলা থেকে চাচা শুধু আমাকে ফলো করছে আর ইশারা করছে, কিন্তু চাচার যেন মনটাই মানছে না, আমাকে সবসময়ই চাই এই কথা বলার পরে। কিন্তু আমিও চাচাকে মাঝে সাঝে ইশারা করছি হাত দিয়ে যে পরে পরে, যেহেতু রাত্রি যেতে তো বলেছে নে অবশ্যই যাব, কারণ আমারও তো ভালো লাগে না। এই কারণেই তো আমি স্বামীর ঘর সংসারটা ছেড়ে এসেছি। আর আপনি 50-55 বছর বয়স, আপনারটাই তো আমার লাগবে, কারণ এটা থাকলে আর আমার সারা জীবন কোনো কিছু খোঁজা লাগবে না। তাই বন্ধুরা এভাবেই আমি বুয়ার সঙ্গে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বুয়াকে অবশেষে রাত প্রায় 9টা বাজে। তখন বললাম, ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি একটু চারিদিকে ওই পাশে ঝাড়ঝুড় দেওয়া হয় নাই, যেহেতু দিনের বেলা এত রুমগুলো ঝাড়ঝুড় দেওয়া হয় না, একা একা পেরে উঠি না, তাই বলে কি কালকের কাজটা আজকেই সেরে নি, আপনি ঘুমান। তখন আমি বুয়াকে এ কথা বলে ঘুমিয়ে তার ঘরের মধ্যে পাঠিয়ে দিলাম। বুয়া দেখি আধা ঘন্টার মধ্যে না ঢাকিয়ে একেবারে ঘুম পাড়ছে। আর আমি এই সুযোগে যখন রাত 10টা-11টা বেজে গেল, তখন আমার চাচার রুমে আমি প্রবেশ করতে বাধ্য হলাম। যেয়ে দেখি চাচা আর রুম আমার জন্য খোলাই রেখেছে এবং সে যেন তার হাত দিয়ে ওই কাজটাই করতে যাচ্ছে। আমি তখন ঢুকতেই চাচা যেন সব কিছু একবারে তাড়াহুড়া করে বন্ধ করতে লাগলো। তারপরে বন্ধুরা আমি ঘরে ঢুকেই চাচাকে বললাম, চাচা আমি থাকতে তুমি এটা করতো? আমি তোমাকে মানা করলাম না, অনেকবার বারণ করছি যে আমি তো আছি, যেহেতু এখানে এসেছি সব কিছু চাহিদাটা আমি পূরণ করে দেব। আমি বারণ করার শর্তেও তুমি এভাবে আবার এটা করতে শুরু করেছো। তখন চাচা বলল, শোনো আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, যেন তোমার ফেসটা যখন থেকে দেখছি আর তোমার সঙ্গে এই কাজটা করার কথা যখনই বলছি তখন থেকেই যেন আমার আর সহ্য হচ্ছে না, শরীরটা যেন উতাল পাতাল হয়ে আছে। এই জন্য কোনো কিছুই যেন দেরি আর সহ্য হচ্ছে না। তাই আমি আবার সেই কাজটাই করতেছিলাম। তুমি আসবে কি না আসবে তাই হয়তো ঘুমিয়ে পড়েছ, আমিও আর খেয়াল করতে পারছি না। তখন আমি বললাম, আরে আসবো তো চাচা, আমি তো অবশ্যই আসবো, কারণ আমি এইটার জন্যই বাড়িঘর ছেড়ে এ দেশে এসেছি, কারণ আমি তোমাকে যে কথা দিয়েছি। আর এদিকে বুয়াটাকে আমি তো ঘুম পাড়িয়ে আসবো। তখন বললো, ও বুয়ার জন্য লেট হতে ছিল, ঠিক আছে এসেই যখন পড়েছো আর সমস্যা নেই, তাড়াতাড়ি আটকিয়ে দাও। বুয়া কি ঘুমাইছে? তখন আমি বললাম, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। তখন চাচা তার হাতের কাজটা বাদ দিয়ে আমার সঙ্গে লাইটটা বন্ধ করে দিল তার রুমের মধ্যে। চাচা যেন একেবারে, আমি বিয়ের পরে আমার স্বামীর কাছে বাসর রাতের থেকে 1.5 বছর সংসার করেছি, এরকম সুখটা যেন পায় নাই। সে লাইট বন্ধ করে, বন্ধুরা কি আর বলবো, 50-55 বছর বয়স, সে যেন একেবারে নাছর বান্দার মতো আমাকে সব কিছু একেবারে বিলিয়ে দিল। যেন আমি পৃথিবীতে বিয়ের পরে এরকম সুখটা কখনো কারোর কাছ থেকে পাই নাই এবং আশাও করেছিলাম না যে 50-55 বছর বয়স হয়ে গেছে সে আর কি করতে পারবে। কিন্তু বন্ধুরা পুরাতন চালেও যে ভাতে পারে আমি সেটা আজকে প্রমাণ পালাম। তাই চাচা আমাকে সারা রাত এভাবে লাইট বন্ধ করলো আর অন করলো, এভাবেই আমার রাতটা যেন ভাতের আগেই, এভাবে সকাল 5টার আগেই আমাকে ছেড়ে দিল। আমি যেন সুখী দুঃখী একেবারে হাসতে হাসতে নিচে চলে গেলাম। তারপরে যে আমার রুমের মধ্যে ঘুমিয়ে পড়লাম, বুয়াকে যেন কোনো কিছুই বুঝতে দিলাম না। তারপরে বন্ধুরা এইভাবেই হঠাৎ সকাল হয়ে গেল। আমি তাড়াহুড়া করে বুয়া ওঠার আগেই আমি গোসলখানায় চলে গেলাম, কিন্তু গোসল করে ফিরে আসতেই কাজের মেয়েটি আমাকে দেখে ফেলল। বলল, আপা আপনি এত সকালে গোসল করছেন কেন, কি হয়েছে? তখন আমি বললাম, শোনো মন, আমার হঠাৎ করে মাথাটা কেমন যেন গরম পড়ছে, তো শরীরটা সারা রাত ঘেমে যেন অস্থির হয়ে গেছে, মাথাটা ঘোরপাক খাচ্ছে, তাই মনে করলাম একটু গোসলটা সেরে নিই, ভালো লাগবে। তাই গোসলটা করার পরে
খুবই ভালো লাগছে। এভাবেই আমি বুয়াকে সব কিছু বুঝিয়ে দিলাম। আর আমার গোসল করার পর খুবই ভালো লাগতেছিল, কারণ সারা রাত আমাকে এভাবে যেন আমার সুখে দুঃখে শান্তিতে একেবারে রাতটা চলে গেছে। আমি যেন ভালোভাবে ঘুম পাড়তে পারি নাই, কারণ এদিকে তো চাচার বউ মারা গেছে আজ 5 বছর। এই 5টা বছরের যেন ধাক্কা আমার উপর দিয়ে এক রাতেই চলে গেল। তারপরে বন্ধুরা, এভাবেই আমি চাচার সঙ্গে ঘর সংসার বুয়াকে ফাঁকি দিয়ে যেন সবসময় আমার যেটা চাহিদা সেটা আমি পূরণ করতে লাগলাম। এভাবেই আমি চাচার সঙ্গে মাঝে মাঝে সপ্তাহে 2 দিন 3 দিন, চাচা যেন পারদর্শী, খুবই হ্যান্ডসাম একটা পুরুষ, তো 55-50 বছর বয়স, যেন সব কিছুতেই একেবারে পারদর্শী। তার কোনো কিছুই যেন শরীরের ভেঙে যায় নাই, একেবারে স্ট্রং শরীর। তাই আমারও খুব ভালো লাগতো। আর আমি এইটার কারণেই আমার স্বামীর ঘর সংসার ছেড়ে এসেছি। আমি একটা ইয়াং চৌহতি বউ, আমার এই চাহিদাটাই পূরণ করার জন্য আমি এই শহরে এসেছি। যাই হোক, আমি বাড়ির মধ্যে যখন সব কিছু পেয়েছি, এভাবেই চাচার সঙ্গে মাঝে মাঝেই আমি রাতে সব কিছু তাকে গল্প শোনাতাম মাঝে মাঝেই। বন্ধুরা, বুঝতেই তো পারছো। তারপরে এভাবে আর কয়দিন চলা যায়, তাই আমি চাচার কাছ থেকে এভাবেই কিছু টাকা পয়সা বানাতে লাগলাম আর গোছাতে লাগলাম, কারণ আমার ওই বিয়ের স্বামীটার কথা মাঝে মাঝেই আমাকে একেবারে স্মরণ হতে লাগলো। আমার যেন চোখের ওপরে ভাসে, কারণ চাচার কাছে অনেক টাকা পয়সা। এভাবে আমার মনে মনে থাকতে থাকতে আমি যেন 2-4 বছর থাকতে থাকতে আমি অনেক টাকা পয়সা গোছাতে থাকলাম। আর চাচা আমাকে সুখে দুঃখে যেন সবসময় এভাবেই রাখতো। আর যখন যেটা প্রয়োজন, কাপড় চোপড় এটা ওটা, সে যেন দ্বিগুণ কিনে এনে দিত। সবসময় বুয়াকে ফাঁকি দিয়ে, চোখ ফাঁকি দিয়ে এভাবে আমাকে কিনে এনে আমাকে দিয়ে দিত। এভাবেই অনেক কিছু গুছাইয়ে ফেলছি। টাকা পয়সা যেন আমার আর অভাব নেই, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি। এভাবে ব্যাংক প্রায় 7-8 লাখ টাকা আমার জমা হয়ে গেছে। তাই বন্ধুরা, আমি আর এভাবে কয়টা দিন থাকবো, কারণ চোরের 7 দিন গৃহস্থর 1 দিন। বুয়া দেখার আগেই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম হঠাৎ। কিন্তু চাচা, আমি যেদিনকে চলে যাব, আমি তো চাচাকে বলি নাই, কিন্তু তার আগের দিনকে চাচা আমাকে আবার ডাকলো। এভাবেই যেন আবার রাতে ডেকে আমাকে সেই কাজটাই করলো যেটা প্রতিনিয়ত করে। আমি তখন চাচাকে বললাম, আর এভাবে কয়টা দিন চলে, তুমি হচ্ছে একটা কাজ করো চাচা, তুমি আমাকে একবারে বিয়ে করে রেখে দাও না কেন? তখন চাচা বলল, বিয়ে করবো কেন, তুমি আমার বাড়িতে কাজ করো, এভাবে থাকো। বিয়ে করলে অনেক মানুষ অনেক কথা বলতে পারে, কারণ আমার একটা এই এলাকায় সম্মান আছে। আমি যদি কাজের মেয়েকে বিয়ে করি, তাহলে মানুষ বলবে, সামান্য কি রুচি তোমার, কাজের মেয়েকে বিয়ে করে রাখছো। তাই বিয়ে না করে তোমার তো শারীরিক সুখটা আমি মেটাচ্ছি, আর অনেক টাকা পয়সা দিচ্ছি, জামা কাপড় যেটা যখন লাগে তোমাকে সব কিছুই দিচ্ছি। বিয়ের কথাটা বলো না লক্ষ্মীটি, তুমি আমার সঙ্গে এভাবেই থাকো। বন্ধুরা, এই কথা শুনে আমি চাচার সঙ্গে ওই রাতটাই আর শেষ রাত থাকতে লাগলাম। হঠাৎ কাজের বুয়াটা যেভাবেই হোক রাত 1টার দিকে আমাকে রুমের মধ্যে যেভাবে ডাকাডাকি করছে, কিন্তু পাই নাই। এখন কাজের বুয়াটা সন্দেহ করছে যে গেল কোথায় এত রাত্রে, তো বোনটা কোথাও যায় না, দেখি আসি তো। চাচার কাছে গেছে নাকি, হয়তো কোনো কারণবশত যেতে পারে। তাই সে সন্দেহ করে চাচার রুমে এসে জানালার এটা খোলাই ছিল দোতলায়। তাই সে গ্লাস দিয়ে টুক করে দেখে এসে সকালে আমাকে বলল, ও তুমি এই কয় বছর থেকে চাচার সঙ্গে এটাই পূরণ করো, এই জন্য বলে কি চাচা আমাকে আর মেয়ে ওগুলো আনার কথা বলে না কেন? বুঝতে পেরেছি, সব কিছু এখন তুমি ভোগ করছো, তাই না? তারপরে বন্ধুরা, ঠিক আছে করতে থাকো, সমস্যা নেই, কারণ এদিকে আশেপাশে গ্রামের লোকজন আছে, আমিও সব কিছু বলে দেবো, দরকার হলে চাকরি থাকবে আর না থাকবে। তখন আমি বুয়ার কথা শুনো চাচাকে এই কোনো কিছু বসতে দিলাম না। আমি বুয়াকে প্রায় 10,000-12,000 টাকা দিলাম হাতে, বললাম, দেখো এই প্রথম চাচার সঙ্গে আমার এইটুকু হয়েছে, তারপরও তুমি যখন দেখে ফেলেছো, তাই এই 10-15,000 টাকা রাখো, আর আমি এ বাড়ি থেকে চলে যাব। চাচা আমাকে মাঝে মাঝেই জ্বালাতন করে এভাবে ডেকে ডুকে, তাই কোনো কিছু চেষ্টা করে পারে না। আজকে কিভাবে যে আমি নিজেই তার বসে চলে গেছি, তাই আজকেই প্রথম, আজকেই শেষ। তাই তুমি এই 15,000 টাকা রাখো, আমি এ বাড়ি ছেড়ে টুক করে চলে যাচ্ছি। চাচা ঘুম থেকে ওঠার আগেই আমি কাপড় চোপড় গোছাই একেবারে বুয়াকে ভুলে তাকে 15,000 হাতে টাকা দিয়ে আবার আমার
গ্রামের বাড়িতে এভাবে ফেরত আসলাম। আমার এসে দেখি স্বামীটা আর দুনিয়াতে বেঁচে নেই। সবাই গ্রামের লোক বলে, এই তুই এতদিন কোথায় ছিলি তোর স্বামীকে না বলে? তখন আমি গ্রামের মানুষকে যেন মিথ্যা কথা বলতে লাগলাম অনেক। আমি বললাম আমার স্বামীর তো তেমন কাজকর্ম ছিল না, যেন কোনো কিছুই দিতে পারতো না, সব কিছুরই অভাব ছিল। তাই আমি একটা শহরে চাকরির জন্য গিয়েছিলাম। তাই আজ 5-6টা বছর এই চাকরি করে অনেক টাকা পয়সা গুছিয়ে না তো স্বামীকে একটা প্রতিষ্ঠান করে দিতে পারি, দোকানপাট করে দিতে পারি, স্বামীকে নিয়ে সুখে থাকতে পারি। তাই আমি না বলে এই 5টা বছর চাকরি করে দেখো কত টাকা গুছিয়ে এনেছি। কিন্তু আমার স্বামীটাই যখন বেঁচে নেই, আমি আর কি করবো এই গ্রামের বাড়ি থেকে? তাই বন্ধুরা, আমি আবার সিদ্ধান্ত নিলাম এখানে না থেকে আমি আর এক শহরে চলে গেলাম। এভাবেই আমি গ্রামের মানুষকে সব কিছু বলে আর এক শহরে গিয়ে এভাবেই বসবাস করতে লাগলাম। কিন্তু ওখানে একটা হ্যান্ডসাম ছেলের সঙ্গে আমি চাকরি করতে করতে অবশেষে বিয়ে হলো। কারণ আমার চেহারা চুরুত ভালো, অনেক সুন্দর আমি এখনো। কারণ আমি এখনো একটারও মা হই নাই, এভাবেই বাচ্চা কাচ্চা হয় না। কারণ আমার চেহারাটা অনেক সুন্দর, যে দেখে সেই যেন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। তাই বন্ধুরা, এভাবেই আমি ওই শহরে এসে নতুনভাবে একেবারে একটা হ্যান্ডসাম ছেলে দেখে যেন বিয়ে করে সুখে সংসার যেন স্বর্গটা ভরে উঠল। এভাবেই বন্ধুরা আমার জীবনের গল্পটা এখানেই শেষ হয়ে গেল। যেন এখন সুখে দুঃখে এখন আমাদের সংসারটা ভরপুর আছে। বন্ধুরা, গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো? অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, আগামীকাল আমি আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সুখে থেকো, ভালো থেকো, সপরিবারকে নিয়ে অবশ্যই ভালো থেকো, আর নিজের শরীরের যত্ন নিও। আর ছোট ছোট বাচ্চাদের অবশ্যই স্কুলে পাঠিয়ে দিও, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।